নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে এমন একটা ডেভেলপমেন্ট হয়েছে যার ফলে ভারতবর্ষ তো অনেকটা এগিয়ে গেছে, আর ভারতবর্ষের শত্রু তাদের রাতের ঘুম উড়ে গেছে। কি ব্যাপার, কি টেকনোলজি, টোটাল জিনিসটা আমরা এই ভিডিওতে ইন ডিটেল বুঝব। দেখুন, সমস্ত বড় বড় নিউজ পেপার যেটাকে কভার করেছিল, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার্স অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল। তো শুধু একটা নিউজ পেপার না, এবং শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতে এটাকে কভার করা হয়েছে। দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, ইকোনমিক টাইমস, নিউজ 18, দ্য গার্ডিয়ান, টাইমস অফ ইন্ডিয়া। ভারতবর্ষ অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে। এবং আমি টোটাল তথ্যটাই আপনাদের কাছে আসব, তার আগে কয়েকটা তথ্য আমরা একটু জেনে নেব। বুধবার এই যে অগ্নি 5-এর ভ্যারিয়েন্টটা, কেন এটাকে আমরা একটা নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বলছি আমি সেটাও বলবো। এটার উৎক্ষেপণ করা হয়, যেটা ইন্ডিজেনিয়াসলি ডেভেলপড, অর্থাৎ ভারত মেক ইন ইন্ডিয়ায় পুরোপুরি করেছে। এটা কোনো বিদেশ থেকে কিনে আনা বা বিদেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে করা নয়। এবং এটা হচ্ছে আইসিবিএম। এটাকে আইসিবিএম বলবো কি বলবো না এটা নিয়ে একটা কনফিউশন আছে, সেটাতেও আমি আসবো। মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 5000 কিলোমিটার। এটাকে ডিজাইন করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তার সফল উৎক্ষেপণ হয়। এবং এই যে এর আগে ট্রায়ালটা হয়েছিল অগ্নি 5-এর 2024-এর 11ই মার্চ, যখন এমআইআরভি টেকনোলজি অগ্নি 5-এর সঙ্গে খুব সুন্দরভাবে সিঙ্ক করে এটা লঞ্চ করা হয়েছিল। তাহলে এমআইআরভি টেকনোলজি আমাদের বুঝতে হবে, আইসিবিএম আমাদের বুঝতে হবে, টোটাল এর মধ্যে যা যা টেকনিক্যাল ব্যাপার আছে সেগুলো আমাদের এক এক করে এবার বুঝতে হবে। তার আগে আমাদের সকলের বোধহয় একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে এই মানুষটার উদ্দেশ্যে নতমস্তকে প্রণাম করা। ডক্টর এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ আওয়ার কান্ট্রি, যিনি আমাদের গোটা দেশের যে ক্ষেপণাস্ত্র বিজ্ঞান, যে ক্ষেপণাস্ত্রের অগ্রগতি উন্নতি, তার ফাউন্ডেশনটা কার্যত একা হাতে তৈরি করেছিলেন। এবং অবশ্যই উনি যাদের স্নেহধন্য ছিলেন, ডক্টর বিক্রম সারাভাই, ডক্টর সতীশ ধাওয়ান, তাদের আশীর্বাদ তো ওনার উপরে ছিলই। কিন্তু সামনে থেকে যে নেতৃত্ব দেওয়া, ভারতবর্ষকে টেকনোলজির নতুন যুগে প্রবেশ করানো, সেই কাজটা একা হাতে এই মানুষটা করে গেছেন। তো সমগ্র ভারতবাসী এই মানুষটার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে, এবং আমরা আছিও। আমার ব্যক্তিগত প্রচণ্ড আক্ষেপের জায়গা, আমার কলেজে উনি এসছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজে, কিন্তু আমি জানতে পারিনি, খুব সিক্রেসি মেনটেন করা হয়েছিল। আমি সেই সময় ইতিহাস ক্লাস করছিলাম কলেজে বসে 3 তলায়, আর 1 তলার অডিটোরিয়ামে এই মানুষটা বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলেও যান। সারা জীবন আমার ব্যক্তিগতভাবে আক্ষেপ থাকবে যে এনাকে সামনে থেকে আমি দেখতে পাইনি। ভগবান, মহাপুরুষ। তো এই মানুষটা যে অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের সূচনা করে দিয়ে গেছিলেন, ওনার অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, তার নামও কিন্তু অগ্নি দিয়ে, অগ্নিপক্ষ, উইংস অফ ফায়ার। তো এই অগ্নি নামটার প্রতি, শব্দটার প্রতি তার একটা ফ্যাসিনেশন ছিলই। অগ্নি সিরিজের অগ্নি 1 এটা 700 থেকে 1200 কিলোমিটার দূর অবধি যেতে পারে। এক এক করে এবার আমরা বুঝতে শুরু করি। অর্থাৎ এটাকে আমরা বলি এমআরবিএম, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এটা এই মুহূর্তে ভারতে অপারেশনাল আছে, অর্থাৎ পাকিস্তান বর্ডারে ডিপ্লয় করা আছে। পাকিস্তানে ঢুকে 700 থেকে 1200 কিলোমিটার রেঞ্জের মধ্যে ধ্বংস করে দিয়ে আসতে পারবে। এরপর ইন্ডিয়া ডেভেলপ করে অগ্নি পি ভার্সন, যেটাও এমআরবিএম, যেটা 1000 থেকে 2000 কিলোমিটার অবধি চলতে পারে। এটা কিন্তু এখনো অপারেশনাল নয়, এটা ট্রায়ালের পিরিয়ডের মধ্যে আছে। ঠিক আছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা যখন অনেক এগিয়ে গেছি, এখন আর এই 1000 থেকে 2000 কিলোমিটারের মধ্যে জিনিসপত্র বানিয়ে আমার কি লাভ? লাভ আছে।
আপনি মশা মারতে যেমন কামান ইউজ করবেন না, কথায় আছে মশা মারতে কামান দাগা, তো সব রকম সাইজের শত্রুর জন্য, সব রকম দূরত্বের শত্রুর জন্য বিভিন্ন রকম অগ্নি মিসাইলের ভ্যারিয়েন্ট তৈরি করে রাখছে ইন্ডিয়া। তারপরেরটা অগ্নি-2, এটাও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, 2000 থেকে 3500 কিলোমিটার অবধি যেতে পারে। এটা আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে। এরপর ইন্ডিয়া থেমে থাকেনি, অগ্নি-3 বানিয়েছে, যেটা IRBM, ঠিক আছে। অর্থাৎ মিডিয়াম রেঞ্জে কিন্তু ইন্ডিয়া আর আটকে থাকলো না, ইন্ডিয়া এবার মিডিয়াম রেঞ্জ থেকে এগিয়ে গেল। এর রেঞ্জ হচ্ছে 3000 থেকে 5000 কিলোমিটার, এটাও এই মুহূর্তে অপারেশনাল। তারপরে অগ্নি-4, যেটাও IRBM ক্যাটাগরিতে পড়ে, 3500 থেকে 4000 কিলোমিটার যেতে পারে, এটাও এই মুহূর্তে ইন্ডিয়ার কাছে অপারেশনাল। এবার আমরা লঞ্চ করেছি অগ্নি-5, যেটা ICBM ক্যাটাগরি, অর্থাৎ MRBM কমপ্লিট, IRBM কমপ্লিট, এবার ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা যেতে পারে 7000 থেকে 8000 কিলোমিটার, অপারেশনাল হয়ে গেছে আমাদের কাছে। ইন্টারকন্টিনেন্টাল মানে এটা একটা মহাদেশকে পার করে দিতে পারে, অর্থাৎ গোটা পাকিস্তানের প্রত্যেকটা কোণা আমাদের আয়ত্তে চলে এসছে, পুরো চীন প্রায় আমাদের আয়ত্তে চলে এসছে, আমেরিকাকে প্রায় আমরা ছুঁয়ে ফেলবো করছি, 7000 থেকে 8000 কিলোমিটার অবধি চলে যেতে পারে। ইন্ডিয়া যেটার ওপর কাজ করছে আন্ডার ডেভেলপমেন্ট, এবার আমরা বানাবো 11000 থেকে 12000 কিলোমিটার দূর অবধি যেতে পারবে অগ্নি-6, এটাও ICBM ক্যাটাগরির হবে, ইন্টারকন্টিনেন্টাল, অর্থাৎ অন্য মহাদেশে চলে যাবে, এবং এইটা তৈরি হয়ে গেলে আমেরিকাও এসে যাবে ইন্ডিয়ার রাডারের মধ্যে, অর্থাৎ আমেরিকার শহরেও ইন্ডিয়া এখান থেকে বসে বসে গিয়ে মিসাইল ছুড়ে দিয়ে আসতে পারে। বোঝা গেল টোটাল ব্যাপারটা। এইবার আমরা তাহলে কি বুঝলাম, যে অগ্নি-5 হচ্ছে ICBM, কিন্তু ইন্ডিয়া অফিসিয়ালি, এটা উইকিপিডিয়ার তথ্য, সারা পৃথিবী জানে যে অগ্নি-5 ICBM, কিন্তু ইন্ডিয়া অফিসিয়ালি এটাকে ICBM বলছে না। ইন্ডিয়া অফিসিয়ালি যেটা বলেছে, আপনারা যদি ভারত সরকারের PIB, প্রেস ইনফরমেশন ব্যুরোর যে স্টেটমেন্ট সেটা দেখেন, ইন্ডিয়া বলছে আমরা IRBM-ই বানিয়েছি। ইন্ডিয়ার অ্যাকচুয়াল কতটা কভার করতে পারে মিসাইল, তার অ্যাকচুয়াল ক্ষমতা, সেটা দেখাতে চাইছে না। দেখুন, দুরকম অপশান হয় জিওপলিটিক্সে, এক হয় পাকিস্তান, যার মিসাইল যাওয়ার আগে ভেঙে পড়বে, যার এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া রাতারাতি তছনছ করে দিয়ে চলে এলো অপারেশন সিঁদুরে, যারা বলে আমাদের হচ্ছে বিশাল বড় মিসাইল ক্ষমতা, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মক। আর এক হচ্ছে ইন্ডিয়া, সারা পৃথিবী জানে ICBM অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে বসে আমরা 8000 কিলোমিটার দূর অবধি মেরে দিতে পারি, কিন্তু ইন্ডিয়া বলে না না, কোথায় করেছে, আমরা তো এই IRBM-এ কাজ করছি, এই জাস্ট এইটুকু যাবে, দরকার পড়বে শত্রুপক্ষ বোঝার আগে তার বাড়িতে গিয়ে পড়ে যাবে ইন্ডিয়ার অগ্নি-5 মিসাইল। ওকে, তো ইন্ডিয়া দেখছে এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করে সমস্ত দেশকে বলার মতো জায়গায় আমরা আসিনি, আগে আমাদের অগ্নি-6 লঞ্চ হবে, পুরো পৃথিবী আমাদের র্যাডারে চলে আসবে, যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শহরে আমরা মিসাইল ছুড়ে দিতে পারি, তখন আমরা বলবো হ্যাঁ আমাদের কাছে সব রেডি। তার আগে অবধি আমরা বলবো না না, কোথায়, এই তো মানে IRBM করছি আমরা। যতক্ষণ না লক্ষ্য অর্জিত হচ্ছে ততক্ষণ বলচাল দিয়ে কোনো লাভ নেই, বরং সেটাকে সিক্রেট রাখো, লুকিয়ে রাখো, এটাই আসল মন্ত্র হওয়া উচিত। ইন্ডিয়া এই মন্ত্রই ফলো করছে অগ্নি সিরিজের ক্ষেত্রে, বিশেষ করে যেটা আমরা কোনোদিন বিক্রি করি না, এক্সপোর্ট করি না, ইন্ডিয়ার নিজস্ব টেকনোলজি, ইন্ডিয়ার নিজের ডিফেন্সের জন্য রেখে দেয়। অগ্নি সিরিজ বোঝা গেছে, MRBM, IRBM, ICBM বোঝা গেছে, অ্যাকচুয়াল রেঞ্জ উইকিপিডিয়াও জানে, ইন্ডিয়া PIBর সূত্রে কি বলছে বোঝা গেছে, এবং কেন বলছে আশা করি বোঝা গেছে। এবার দেখুন, পাকিস্তানি প্রচুর প্রোফাইল, তারা সোশ্যাল মিডিয়ায় একটা অসাধারণ প্রোপাগান্ডা চালিয়েছে লাস্ট 2 দিন ধরে। কি, তারা সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে দাবি করেছে যে ইন্ডিয়ার অগ্নি-5 টেস্ট, যে টেস্টটা হয়েছে ডক্টর APJ আব্দুল কালামের নামাঙ্কিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার জন্যই, যেটা দ্বীপটা আমাদের নেওয়া হয়েছে, সেই দ্বীপ থেকেই ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ, সেখান থেকেই অগ্নি-5 মিসাইলেরও সাকসেসফুল টেস্ট লঞ্চ হয়েছে। পাকিস্তানি বিভিন্ন
প্রোফাইল দাবি করেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে দাপিয়ে বেরিয়েছে দুদিন ধরে, ইন্ডিয়ার অগ্নি 5 ক্র্যাশ করে গেছে, ফেল হয়ে গেছে। হয়নি, সারা পৃথিবী জানে, তার প্রমাণ সারা পৃথিবী পেয়ে গেছে যে সাকসেসফুলি লঞ্চ হয়েছে। আসলে কি হয়েছে সেই সত্যটা এবার বলি। আসলে যেটা হয়েছে, 22শে জুলাই পাকিস্তান শাহিন 3 এই মিসাইলটা টেস্ট করছিল। এদের শাহিন 3 22শে জুলাই সেটা একেবারে ক্র্যাশ করে যায়, ঠিক আছে? এর ভিডিও প্রকাশিত হয়ে যায় এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটি ওদের যেটা আছে তার কাছে গিয়ে ক্র্যাশ করে। নিজেদের অপদার্থতা লুকোতে একটা দেশের কি পরিমাণ মূর্খামি, যে দেশ সাকসেসফুল হয়ে গেছে ওরা গিয়ে গায়ের জোরে মানে সোশ্যাল মিডিয়ার জোরে বলছে না না ইন্ডিয়ারটা ক্র্যাশ হয়েছে। আরে পাগল, কি আর বলি। এবার পাকিস্তান খুব ভালো করে জানে যে ইন্ডিয়া কি জিনিস বানিয়ে ফেলেছে। তো পাকিস্তানের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেই পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তানের আর্মিকে এবং সরকারকে ওয়ার্নিং দিয়েছে, সচেতন করেছে। কি বলে? নো কর্নার অফ দ্য কান্ট্রি ইজ সেফ, ইন্ডিয়াজ প্রপোজড অগ্নি 5 ICBM টেস্ট পুটস পাকিস্তান অন এজ। আমরা তো কিছুই করি না, আমরা তো কিছুই বলি না। পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক কি পাকিস্তানকে বলছে নো কর্নার অফ দ্য কান্ট্রি ইজ সেফ, এদেশের কোনো কোণা আর নিরাপদ নয়, যে কোনো কর্নারে গিয়ে অগ্নি 5 পড়তে পারে, তার এতটাই ক্ষমতা আছে। এবং পাকিস্তানও জানে যে এটা ICBM, আমরা তো বলি IRBM, বাকি পাকিস্তান যার বুঝে নিক। এবার এই যে শাহিন 3 কথা এলো, পাকিস্তানের যে মিসাইলটা ক্র্যাশ করে গেছে নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছে, তো কোনটা কি ব্যাপার আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে বোধহয় সুবিধা হবে। দেখুন, একটা তো হচ্ছে SRBM, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে, 1000 কিলোমিটারেরও কম দূরত্ব অতিক্রম করতে পারে। ইন্ডিয়ার যেটা পৃথ্বী, এই পৃথ্বীও তৈরি করে গেছেন ডক্টর APJ আব্দুল কালাম। পাকিস্তানের গজনবী, ওদের কাছে যেটা আছে SRBM গজনবী। SRBM এর ওপরে হচ্ছে MRBM, ঠিক আছে। MRBM এর 1000 থেকে 3000 কিলোমিটার অবধি মোটামুটি দূরত্ব কভার করতে পারে। আমাদের অগ্নি 1 MRBM এ পড়ে যায়, ওদের শাহিন 2 MRBM এ পড়ে যায়। শাহিন 2 হচ্ছে ওদের হায়েস্ট, এর বেশি ওদের নেই। শাহিন 3 লঞ্চ টেস্ট করতে গিয়ে ক্র্যাশ করে গেছে। এরপরে আসছে IRBM, যেটা 3000 থেকে 5500 অবধি কভার করে, যেটা আমাদের অলরেডি আছে। আমাদের অগ্নি 3 হচ্ছে IRBM, চীনের DF-26 হচ্ছে IRBM, এর ওপরে হচ্ছে ICBM, যেটা এই মুহূর্তে আমরা করে ফেলেছি, অফিসিয়ালি বলছি এটাকে IRBM, যেটা 5500 কিলোমিটারের বেশি যেতে পারে। গ্লোবাল স্ট্রাইক ক্যাপাবিলিটি, সারা পৃথিবীতে স্ট্রাইক করার ক্ষমতা রাখতে পারে। যদিও 5500 দিয়ে USA-তে স্ট্রাইক আমরা করতে পারবো না, যদি দরকার পড়ে তো রেডি থাকা, ঠিক আছে। তো ইন্ডিয়ার অগ্নি 5 ICBM এ পড়ে। US-এর মিনিটম্যান 3, এই মিনিটম্যান 3 এটাও ICBM এ পড়ে, US-এর কাছে প্রচুর আছে এরকম। তো মোটামুটি একটা বোঝা গেল। এইবার স্যার মহাভারতের অর্জুনকে নিয়ে চলে এলেন কেন? মহাভারতের যুদ্ধে আপনারা দেখবেন অনেক সময় দিব্যাস্ত্র প্রয়োগ করা হয়েছে, তাই না? দিব্য অস্ত্র, এই সেই দিব্যাস্ত্র। হঠাৎ দিব্যাস্ত্রর কথা এলাম কেন? কারণ ভারতবর্ষ মিশন দিব্যাস্ত্র লঞ্চ করে দিয়েছে এবং সাকসেসফুলি টেস্টও হয়ে গেছে আমাদের। কি ব্যাপার করছে কি ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্র? ইয়েস, ভারতবর্ষের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট DRDO এত অসাধারণ কাজ করছে, যেটা মানে কল্পনার বাইরে। এত কম বাজেটে আমাদের সায়েন্টিস্টরা এত অসাধারণ কাজ করছে। এবং আপনি ভাবুন যে আমাদের কাছে যদি এই অগ্নি সিরিজের জিনিসগুলো না থাকতো, আমাদের এরকম মিসাইল বিদেশ থেকে কিনে আনতে হতো, কত টাকা খরচ হতো, কোটি কোটি ডলার সেগুলো বেঁচে যাচ্ছে, কারণ আমাদের DRDO, আমাদের সায়েন্টিস্টরা অত্যন্ত তুলনামূলক অল্প খরচে নিজের দেশেই সেগুলো বানিয়ে নিচ্ছে। উল্টে আমাদের দেশের ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। কারণ অগ্নি সিরিজের মিসাইল আমরা বিক্রি করি না, কিন্তু ব্রহ্মোস থেকে শুরু করে আস্তে আস্তে অনেক কিছু আর্মস আমরা বিদেশে উল্টে বিক্রি করতে শুরু করছি। এইটা হচ্ছে একটা দেশের এডুকেশন, সায়েন্স অ্যান্ড রিসার্চের পাওয়ার। রাতারাতি আপনাকে ফল দেবে না,
কিন্তু 15-20 বছর পর যখন ফল দিতে শুরু করবে তখন রাতারাতি উন্নতি হবে। এবারে যে দিব্যাস্ত্র, এটা তো মহাভারতের সময়কার। এই ভারতে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। তো ভারত সরকার লঞ্চ করে দিয়েছে মিশন দিব্যাস্ত্র। মিশন দিব্যাস্ত্র কি বলা হয়েছে? মিশন দিব্যাস্ত্রে মনে আছে MIRV টেকনোলজির কথা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। MIRV টেকনোলজি অগ্নি 5 এর সঙ্গে অ্যাটাচ করার কথা বলা হয়েছিল। MIRV অগ্নি 5 কি জিনিস আপনারা বুঝে গেছেন। একটা মিসাইল এখান থেকে সুইচ টেপা হবে, 5000 কিলোমিটার দূরে গিয়ে পড়বে। এবার MIRV মানে কি? MIRV মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল টেকনোলজি। তাহলে এরা কি করবে? অ্যালাউইং আ সিঙ্গেল মিসাইল, একটা অগ্নি 5 মিসাইল, তার মধ্যে টু ক্যারি মাল্টিপল ওয়ারহেডস ক্যাপাবল অফ হিটিং ডিফারেন্ট টার্গেটস। একটা মিসাইল আমরা এখান থেকে ছাড়লাম, মিসাইলকে বলে দেওয়া হলো তোমার কাছে প্রচুর ওয়ারহেড আছে। মিসাইল নিজে তো ফাটে না, মিসাইল নিজে কোথাও গিয়ে পড়ে, ও হচ্ছে গাড়ি যে নিয়ে যায়। এবার ফাটার জন্য, বিস্ফোরণ হবার জন্য তো ওর মধ্যে কিছু দিয়ে দিতে হবে, যেগুলোকে বলা হয় ওয়ারহেড। যদি অগ্নি 5 মিসাইলকে MIRV যেহেতু অ্যাটাচ হয়ে গেছে, প্রম্পট দিয়ে দেওয়া হয়, কমান্ড দেওয়া হয়, যাও করাচিতে একটা মারো, ইসলামাবাদে একটা মারো, রাওয়ালপিন্ডিতে একটা মারো, ও একটা মিসাইল যাবে 3টে জায়গায় 3টে বিস্ফোরণ করে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে MIRV টেকনোলজির দম। এটা হচ্ছে দিব্যাস্ত্র, দিব্য অস্ত্র। একটা অস্ত্র 3 জায়গায় গিয়ে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। ওকে, তাহলে MIRV টেকনোলজি বোঝা গেছে, মিশন দিব্যাস্ত্র বোঝা গেছে, যেটা অলরেডি করে ফেলেছে ইন্ডিয়া, করার কিছু নেই, এটা 2024-এ আমরা সাকসেসফুলি করে ফেলেছি। এইবার আমি একটা কথা বলেছিলাম, আবার খেয়াল করুন যে বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে অগ্নি 5-এর। যে ভ্যারিয়েন্ট ব্যাপার কি, ইন্ডিয়া এত ভ্যারিয়েন্ট বানাচ্ছে কেন? অগ্নি 5-এর নিউ ভ্যারিয়েন্ট যেটা আসছে, অগ্নি 6-এর কাজ তো চলছেই, অগ্নি 5-এর মধ্যেও আলাদা আলাদা ভ্যারিয়েন্ট হচ্ছে। বাংকার বাস্টার ভ্যারিয়েন্ট। বাংকার বাস্টার কি জিনিস? আপনারা যদি এই চ্যানেলের ভিডিও ফলো করে থাকেন নিয়মিত, তাহলে ইরান ইসরায়েল যে অ্যাটাকটা চললো কয়েকদিন, তখন আমি বাংকার বাস্টার ব্যাখ্যা করেছিলাম। USA তার B2 বাংকার বাস্টার বম্বার দিয়ে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেখানে বোম মেরেছিল। বাংকার বাস্টারের ব্যাপার হচ্ছে একটা বোম পড়বে, যেখানে পড়বে ওর 60 মিটার মানে 180 ফুট নিচ অব্দি সবকিছু ফাটিয়ে দেবে। বোম যেমন ওপরে ফাটায় ও নিচে ফাটিয়ে দেবে, বাংকার বাস্ট করে দেবে। তো ইন্ডিয়াও বানাচ্ছে, ইন্ডিয়াও পিছিয়ে নেই। বিদেশ থেকে কেনা ওসব দিন চলে গেছে, এখন আমরা নিজেরা বানাবো, বিদেশে বিক্রি করব। নাথিং ইজ সেফ এনিমোর। পাকিস্তানি এক্সপার্ট অ্যাডমিটস ফিয়ার ওভার India's 7,500 kg bunker buster missile that can strike 80 meter deep. ইন্ডিয়া এবার যেটা বানাচ্ছে 80 মিটার নিচ অব্দি গিয়ে ফাটিয়ে দিয়ে আসবে। পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের জঙ্গিদের চিফ আসিম মুনির, আর্মি চিফ না, জঙ্গি চিফ ফিল্ড মার্শাল, মাটির নিচে লুকিয়ে থাকলেও যদি 80 গুণ 3 240 ফুট নিচেও লুকিয়ে থাকে, ওখানেও ওকে উড়িয়ে দেওয়া যাবে মাটির ওপর বাংকার বাস্টার ফেলে। এবং ইন্ডিয়ার বাংকার বাস্টার 7500 কেজি বোম নিয়ে যেতে পারবে। যে মিসাইলটা তৈরি হচ্ছে 7500 কেজি ওয়েটও নিজে নিয়ে উড়ে যেতে পারবে। আমরা কিছু বলছি না, পাকিস্তানি এক্সপার্টরাই বলছে নাথিং ইজ সেফ এনিমোর। আর কোনো কিছু সেফ নয় আমাদের দেশে। মাটির নিচে লুকিয়ে থাকলেও ওখানে বাংকার বাস্টার দিয়ে ইন্ডিয়া মেরে আসবে। এটা হচ্ছে টেকনোলজির দম, এটা হচ্ছে নিউ ইন্ডিয়া, এটা হচ্ছে DRDOর সায়েন্টিস্টদের দম। এবার দেশকে এগোতে গেলে আমি সবসময় বলেছি, সায়েন্টিস্টরা খালি এগিয়ে নিয়ে যাবে, আমরা সারা দেশের লোকরা ভ্যারান্ডে ভাজবো। প্রত্যেকের দায় আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিভাবে? বিশাল কিছু কাজ আপনাকে করতে হবে না, নিজেকে আপগ্রেড করার মাধ্যমেই দেশ এগোয়। খুব সহজ ব্যাপার। তো এই মুহূর্তে আপনি বাংকার বাস্টার হয়তো বানাবেন না, আপনি DRDOতে চাকরি করবেন না, কিন্তু আপনাকে টেকনোলজি শিখতে হবে একটা স্মার্ট দেশের স্মার্ট সিটিজেন হিসেবে থাকতে গেলে, চাকরি করতে গেলে, ব্যবসা করতে গেলে।
এআই আপনাকে জানতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 15 বছর আগে আমরা কেউ ভাবতে পারিনি যে ফোন না জানলে জীবন চলবে না। আজকে আপনি ভাবুন, আপনি স্মার্টফোন নেই আপনার কাছে, আপনি চালাতে জানেন না, আপনি ট্রেনের টিকিটও করতে পারবেন না, গ্যাস বুকিংও করতে পারবেন না, ইলেকট্রিক বিলও জমা দিতে পারবেন না, আপনার আধার কার্ডের ওটিপিও আসবে না, আপনার ব্যাংকের থেকে আপনি টাকাও তুলতে পারবেন না, ওটিপি আসবে না। হয়ে গেছে তো? 15 বছর আগের লোকরা কি ভাবতো, আমাদের জীবন কেটে যাবে, দূর ওসব বিদেশে হবে। আরে বিদেশের থেকে বেশি স্পিডে ইন্ডিয়াতে হচ্ছে টেকনোলজি রেভলিউশন। আপনি আজকে দাঁড়িয়ে যেটা ভাবতে পারছেন না, আর 15 বছর লাগবে না, 5 বছর। 2025-এ দাঁড়িয়ে কথা বলছি, 2030 গোটা ইন্ডিয়া এআই যুগে চলে আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাধারণ নিত্য নৈমিত্তিক কাজের জন্য আপনাকে এআই জানতে হবে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, টিচার হন, কন্টেন্ট রাইটার হোক, গ্রাফিক্স ডিজাইনার হোক, ভিডিও এডিটার হন, সেলসে কাজ করুন, মার্কেটিংয়ে কাজ করুন, যা ইচ্ছে করুন, আপনার প্রফেশনে আপনাকে বেটার কাজ করার জন্য আপনাকে এআই জানতে হবে। এআই কারোর চাকরি খেয়ে নেবে না। যারা এআই জানবে না তাদের চাকরি যাবে, যারা এআই ইউজ করতে শিখে যাবে তারা নিজের নিজের পেশায় আরো বেটার কাজ করবে এআই ইউজ করে। জাস্ট এটাই। ফোন ইউজ করে প্রত্যেকটা পেশায় যারা আছে তারা নিজের পেশায় আরেকটু বেটার কাজ করছে। ঠিক সেরকম এআই ইউজ করে প্রত্যেক প্রফেশনে আপনারা যে যা নিয়ে পড়ছেন, যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা করে ফেলেছেন, সিনিয়র সিটিজেন, প্রত্যেকে যে যা করছেন, কেউ ব্যাংকে চাকরি, কেউ পুলিশে চাকরি, প্রত্যেকে এআই যারাই শিখে যাবেন তারা নিজের কর্মক্ষেত্রে 2 স্টেপ 5 স্টেপ এগিয়ে যাবেন। যারা চাকরি করছেন তারাও, যারা চাকরিতে জয়েন করবে বাচ্চারা, তারা তো বটেই। এআই জানা মানে বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকা। এবং আমি আগের ভিডিওর লাস্টে টোটালটা বলেছি অনেক কিছু এআই নিয়ে। আজকে আমি যে কয়েকটা কথা বলবো যেগুলো আগের ভিডিওতে আমি বলিনি। প্রথম কথা, আমাদের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রাম সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তার মধ্যে শনি রবিবার 2 দিন উইকেন্ড থাকবে, আর 1 দিন উইকের মাঝখানে থাকবে। হলো, শনি রবি পাওয়া যাচ্ছে। যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার। টোটাল আমাদের এআই এর কোর্সটা হবে 60 ঘন্টার। আমরা যেটা প্ল্যান করছি যে সপ্তাহে 3 দিন যদি 2 ঘন্টা করে করে দেওয়া যায় তাহলে হয়ে গেল 6 ঘন্টা সপ্তাহে। 10 সপ্তাহ মানে 2.5 মাসে আপনি পাল্টে যাবেন। আজ থেকে 2.5 মাস পর আপনি নিজেকে চিনতে পারবেন না। 2.5 মাসে পুরো এআই ট্রেনিং কমপ্লিট। আপনাদের যে ক্লাসগুলো হবে লাইভ ক্লাস হবে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বাংলায় জিজ্ঞাসা করতে পারবেন। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এটা অনেকেই বোঝেন না, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে শিখতে হবে। কেন স্যার? দেখুন, আমার অনেক কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রী বলে যে স্যার ভারতবর্ষের কম্পিউটার সায়েন্সের যে কলেজের এডুকেশন তাতে প্রবলেম কি জানেন? আমাদের যেসব টিচাররা পড়ান তারা নিজেরা 20-25 বছর আগে পড়েছেন, তারা ওই টেকনোলজি জানেন, তারা নিজেদের আর আপগ্রেড করেননি। ওই টেকনোলজি শিখে আমরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি আমরা চাকরি পাচ্ছি না, কারণ এখন 6-7 জেনারেশন, কম্পিউটারের জেনারেশনের দিক থেকে বলছি, এগিয়ে গেছে মার্কেটে আর ওই টেকনোলজি দিয়ে কাজ হয় না। তো এই ধরনের টেকনিক্যাল কোর্স আপনাকে সবসময় ইন্ডাস্ট্রি এক্সপার্টের থেকে শিখতে হবে, যিনি এই মুহূর্তে ইন্ডাস্ট্রি বোঝেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেন। 20 বছর আগের কোনো টিচার এই মুহূর্তে আপনাকে এই ধরনের আপডেটেড জিনিসপত্র শেখাতে পারবেন না। আমি কাউকে ছোট না করেই এ কথা বলছি। হ্যাঁ, যিনি নিজেকে ওইভাবে আপডেট করে নিয়েছেন তিনি শেখাতে পারবেন। তো আপনাকে আপডেটেড ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টারের থেকেই শিখতে হবে। ওকে, এবং সেই জন্য আমাদের সঙ্গে কারা এসছেন শেখানোর জন্য? সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ 2জন ব্রেন, সোহিনী ম্যাম এবং সঞ্জয় স্যার, যারা নিজেরা 2জন বাঙালি। কারণ আমরা বলেছিলাম স্কিল বাংলায় মানে বাংলা ভাষায় স্কিলিং কোর্স আপনাদেরকে আমরা শেখাবো। কারণ হিন্দি ইংরেজি ছাড়া নেই, কোথায় আপনি কোর্স করবেন? আমরা বাংলায় করে দিচ্ছি সারা পশ্চিমবঙ্গের জন্য। সঞ্জয় স্যারের সম্পর্কে আমি আগামী ভিডিওতে বলবো, বলে শেষ করতে অনেক টাইম লেগে যাবে, তাই আজকের ভিডিওটায় সোহিনী ম্যাম সম্পর্কে বলি। এই হলো সোহিনী ম্যামের ছবি, যিনি আপনাদেরকে এই 60 ঘন্টার মধ্যে অনেকটা জায়গা পড়াবেন। তার কেরিয়ারটা দেখে নিই একবার, যে কার কাছে শিখছেন। স্কিল বাংলা আপনাদের জন্য কোন মানুষকে রিকোয়েস্ট করে নিয়ে এসছে। ওনার কেরিয়ার শুরু
2004 সালে এপ্রিল থেকে জুন উনি 3 মাস ইন্টার্ন রিপোর্টার হিসেবে দূরদর্শনে কাজ করেছেন, আজ থেকে 21 বছর আগে। নিউজ জায়গা থেকে উনি চলে এলেন মে 2004 থেকে জুলাই 2004, 3 মাস অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার বালাজি টেলিফিল্মস, অর্থাৎ রিপোর্টিং নিউজ জগৎ থেকে ফিল্ম জগৎ, কানেক্টেড জগৎ। তারপর 2004 জুলাই থেকে জানুয়ারি 2006, 1 বছর 7 মাস তিনি অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার CNBC TV18 ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি। তারপর 1 বছর 1 মাস 2006-07 উনি কন্টেন্ট প্রডিউসার টাইমস নাও, আবার রিপোর্টিং জার্নালিজম নিউজ পেপার। তারপর হিরো মাইন্ড, এবার উনি ট্রেনার, কারণ ওনার অভিজ্ঞতা হয়ে গেছে অনেক দিনের, 2009 থেকে 2009, 5 মাস। এবার খালি দেখতে থাকুন, 2009 থেকে 2015 লম্বা সময়, 5 বছর 5 মাস সিনিয়র কন্টেন্ট লিড ইনফোসিস লিমিটেড, ইনফোসিসের মতো বড় কোম্পানিতে সিনিয়র কন্টেন্ট লিড, কারণ অনেক জায়গার অভিজ্ঞতা নিয়ে এখানে জয়েন করছেন। ইনফোসিসের মতো বড় MNC মাল্টিন্যাশনাল কোম্পানি, IT কোম্পানি। এরপর আপনেক্সট লার্নিং, উনি এখানে 2021 থেকে 2021 এপ্রিল থেকে নভেম্বর 8 মাস কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কন্টেন্টের AGM, এত বড় পোস্টে। তো উনি ওনার এই বিপুল অভিজ্ঞতা নিয়ে এবার চলে এলেন পড়াশোনার জগতে। আপনেক্সট লার্নিং পড়াশোনার কোম্পানি, এডুকেশন কোম্পানি। এরপরে হিরো ভায়ার্ড, উনি কন্টেন্টের ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। তাহলে দেখুন, কন্টেন্ট প্রডিউসার হিসেবে জার্নি স্টার্ট তার টাইমস নাওতে, সিনিয়র কন্টেন্ট লিড ইনফোসিসে, কন্টেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইউনেক্সট লার্নিংয়ে, তারপর কন্টেন্টের ডাইরেক্টর হিরো ভায়ার্ডে, অর্থাৎ কন্টেন্ট এই জগৎ নিয়ে ওনার দীর্ঘ অভিজ্ঞতা। এরপর উনি 2024 থেকে এপ্রিলের জুন 2024, 3 মাস জেনারেটিভ AI লার্নিং এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে ওনার জার্নি শুরু করলেন এবং এপ্রিল 2024 থেকে এই মুহূর্তে উনি নিজে থ্রাইভ টুগেদারের co-founder অ্যান্ড পার্টনার, উনি নিজেই AI এর একটি কোম্পানি প্রতিষ্ঠা করে নিয়েছেন ওনার দীর্ঘ 20 বছরের কর্পোরেট অভিজ্ঞতার পর। এবং এই লেভেলের একজন যার প্রোফাইল, যার অভিজ্ঞতা, যার বিস্তৃত নলেজ, কেবল পুঁথিগত নয়, একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল, সেই মানুষ আপনাদেরকে পড়াবেন স্কিল বাংলার সমস্ত ছাত্রছাত্রী এবং দর্শকের হয়ে। আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড যে স্কিল বাংলা আড্ডা 24/7 পেরেছে এই রকম মানুষকে নিয়ে আসতে আপনাদের জন্য। আমার ধারণা পশ্চিমবঙ্গে এটা প্রথমবারই হচ্ছে। তো ধীরে ধীরে আমাদের AI কোর্স সম্পর্কে সব কিছু আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং যারা এই অনলাইন AI ট্রেনিং প্রোগ্রামে জয়েন করবেন, কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, যে কেউ জয়েন করতে পারেন। তারা কি করবেন, এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন বা মেসেজ দয়া করে করবেন না। হোয়াটসঅ্যাপ করে জাস্ট একবার হাই লিখবেন। হাই লিখলেই আপনার কাছে অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনি কোর্সে এনরোল করুন, চাই কোর্সে এনরোল না করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। আপনি কোর্সে এনরোল করুন, চাই না করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলেই AI নিয়ে, AI ট্রেনিং নিয়ে ধীরে ধীরে অনেকটা কিছু জিনিসপত্র আপনি শিখতে পারবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা প্রত্যেকে অতি অবশ্য জয়েন করে যাবেন। যদি আমাদের হেল্পলাইনে আপনাদের ফোন করে কথা বলতে হয়, এই ইউটিউব চ্যানেলের যে হোম পেজ বা চ্যানেল আর্ট, সেখানে দেখবেন আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই হোয়াটসঅ্যাপেই বাকি সমস্ত তথ্য আপনারা পেয়েই যাবেন। ওকে, চাইলে তো আপনাদের কাছে ফোন করারও অপশান থাকছে হেল্পলাইন নাম্বারে, আমার এই নাম্বারে না, আমার নাম্বারে কেবল আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। তো স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক অডিয়েন্সের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের পারিবারিক বৃত্তে, বন্ধু মহলে এই ভিডিওটা এবং এই নিউজটা ঝড়ের গতিতে ছড়িয়ে দিন।
যাতে করে আমরা আমাদের মিশনে সফল হতে পারি, যাতে করে 2.5 মাস পর আমি এই চ্যানেল থেকে ঘোষণা করতে পারি যে পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালিদের মধ্যে এত মানুষকে আমি এবং আমরা স্কিল বাংলা আড্ডা 24/7 পরিবার, সোহিনী ম্যাম, সঞ্জয় স্যারের গাইডেন্সে এত মানুষকে এআই পাওয়ার্ড, এআই ট্রেন্ড করে দিয়েছি এবং এই মানুষগুলো এখন চাকরির বাজারে অন্য অনেককে পিছনে ফেলে দিতে শিখে গেছে, পিছনে ফেলে দিতে পারবেন তাদের যোগ্যতায়। 2.5 মাস পর যেন এটা বলতে পারি আমরা। থ্যাংক ইউ সকলকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিও আসছে।